প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। 3000 টাকার জন্য সর্বস্ব খোয়ালেন গৃহবধূ। অন্নপূর্ণা যোজনার নামে বিরাট প্রতারণা। নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার পথে মমতাকে পাথর বৃষ্টি, ছড়ালো চাঞ্চল্য। রাজ্য জুড়ে বিশেষ কর্মসূচি। 13 থেকে 14 আগস্ট নিয়ে নবান্নের বড় নির্দেশ। তুমুল ঝড় বৃষ্টি থেকে বজ্রপাত। আগামী 7 দিন কেমন থাকবে আবহাওয়া, আগাম খবর জানুন। এবার মায়েদের জন্য আলাদা জায়গা, বদলে যাচ্ছে সমস্ত বাস স্টপ। যাত্রী পরিষেবার আর কি পরিবর্তন? আরশোলাদের চাপে নত সরকার। দাবি মেনে পরীক্ষা বাতিলের পথে ঝাড়খণ্ড, হবে ইডি তদন্ত। আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। সিটি স্ক্যানের বড় মেশিন দেখেই আতঙ্কিত, সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ তরুণ। মন্দির ভেঙেই দেওবন্দে দারুল উলুম। শিবলিঙ্গ পুনরুদ্ধারে এবার পথে নামছে হিন্দু রক্ষা দল। জেলায় জেলায় খোলন লচে বদলাচ্ছে বিজেপি। কারণ কি? কেন শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন? নিজেই বললেন ধর্মেন্দ্র প্রধান। মালদায় জাতীয় সড়কে 12 উন্নয়নে নয়া মোড়। আগামী 3 মাসেই কেন্দ্র থেকে আসছে 900 কোটি টাকা। বিধানসভার ওয়েবসাইটে প্রথমে কৃষ্ণ কথা, বদলে হলো রামকৃষ্ণের বাণী। কোটি টাকা দাম। কলকাতা এয়ারপোর্টে থার্মোকলের বাক্স খুলতে বেরোলো 550 সাপের মাথা। দ্বিতীয় দিন 6 ঘন্টার জিজ্ঞাসাবাদ ভবানী ভবনে। আত্মগোপন নিয়ে মুখ খুললেন অভিষেকের আপ্ত সহায়ক। এত চুরি করেছেন, চোর শুনতেই হবে। মমতার হেনস্তাকে জনরোষ বললেন মুখ্যমন্ত্রী। এবার রেলপথে জুড়বে ভারত রাশিয়া। মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। বাংলার নতুন সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে মহিলাদের জন্য। এই যোজনার আওতায় প্রতি মাসে 3000 টাকা করে পাওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি লেগে গিয়েছে মহিলাদের মধ্যে। কিন্তু এই 3000 টাকার পাল্লায় পড়ে বড়সড় ক্ষতি হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের এক গৃহবধূ। অন্নপূর্ণা যোজনার নামে প্রতারণা। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গিয়ে ইউপিআই পেমেন্ট অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপও হ্যাক হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বাঁকা ভবানীপুরের গৃহবধূ রিঙ্কু মণ্ডল হাতির। তিনি জানান, শুক্রবার বিকেল 3:30 নাগাদ একটি ফোন আসে মোবাইলে। সেখানে বলা হয় বিডিও অফিস থেকে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করা হবে। কি বলা হয় গৃহবধূকে? এই মহিলাকে ফোনে বলা হয় তার অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকলেও দ্বিতীয়টা ঢোকেনি। ওই গৃহবধূ কিছু টাকা না পাঠালে তার অ্যাকাউন্টে টাকা পাঠানো যাচ্ছে না। একটি ইউপিআই নম্বর দিয়ে বলা হয় সেখানে কিছু টাকা পাঠাতে, তারপর পুনরায় সেই টাকাটা ফেরত দেওয়া হবে। রিঙ্কু জানান, কিছু টাকা পাঠিয়েছিলেন তিনি, পরে আরো টাকা পাঠাতে বলা হয় তাকে। সেটা না পাঠাতেই ফোন হ্যাক হয়ে যায় ফোন। ওই গৃহবধূ জানান, টাকা পাঠাতেই বন্ধ হয়ে যায় ফোন। হোয়াটসঅ্যাপ থেকে অনলাইন ট্রানজাকশন পর্যন্ত হ্যাক হয়ে যায়। অ্যাকাউন্টের সমস্ত টাকা চলে গিয়ে ব্যালেন্স হয়ে গিয়েছে শূন্য। যে নম্বরে ফোন এসেছিল রিঙ্কু সেখানে পাল্টা ফোনও করেন। ফোন তুললেও অপর প্রান্ত থেকে ফের কেটে দেওয়া হয়। রিঙ্কু জানান, পুলিশকে ফোন করলে তারা সাইবার অফিসকে ফোন করে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ফোনও এখন আর কাজ করছে না। হোয়াটসঅ্যাপ থেকে ফোন পে সবই গোলমাল হয়ে গিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অভিযোগ করেছে যে উত্তর 24 পরগনায় প্রয়াত তৃণমূল কংগ্রেস কর্মী বিরজু কেওয়াতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় প্রতিবাদকারীরা তার গাড়িতে পাথর ছুঁড়ে মারে। মমতার দাবি, প্রতিবাদকারীরা চোর স্লোগান তোলে এবং জলের বোতল ও জুতো ছুঁড়ে মারে। তিনি বলেছেন, পুলিশের সামনেই সমাজ বিরোধীরা তার গাড়িতে বড় পাথর ছুঁড়েছে। আক্রমণ এত তীব্র ছিল যে জানালা খোলা থাকলে তার মাথা ফেটে যেত, সবাই মারা যেতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ঘটনাটি পুলিশের সামনেই ঘটেছে এবং তিনি পুলিশকে বিজেপিকে সুরক্ষা দেওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এইসব পুলিশের সামনেই হয়েছে। তিনি এমন কিছু কখনো দেখেননি। কি চলছে? পুলিশ বিজেপিকে সুরক্ষা দিচ্ছে। এই অভিযোগ তোলার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। উত্তর 24 পরগনায় বিরজু কেওতের পরিবারের বাড়িতে যাওয়ার পথে তার কনভয় আটকে যায়। সেখানেই প্রতিবাদকারীদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেছেন। মমতার দাবি অনুযায়ী প্রতিবাদকারীরা চোর স্লোগান দিচ্ছিল এবং জলের বোতল ও জুতো ছুঁড়ে মারছিল। এরপর পাথর ছোড়ার ঘটনা ঘটে। তিনি দাবি করেছেন, বড় পাথর তার গাড়িতে এসে লাগে এবং আক্রমণ এতটাই তীব্র ছিল যে জানালা খোলা থাকলে গুরুতর আহত হওয়ার আশঙ্কা ছিল। এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, পুলিশের সামনেই এসব ঘটেছে। তিনি এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। পুলিশ বিজেপিকে সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই অভিযোগ তোলার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঘটনাটিকে গুরুতর বলে মনে করছেন। বিরজু কেওত তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন। তার মৃত্যুর পর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে
এই ঘটনা ঘটেছে বলে মমতা দাবি করেছেন। কাফেলা আটকে যাওয়ার পর প্রতিবাদকারীদের সঙ্গে মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। সেখান থেকেই পাথর, জলের বোতল ও জুতো ছোড়ার অভিযোগ উঠেছে। মমতা বলেছেন, আক্রমণ এত তীব্র ছিল যে গাড়ির জানালা খোলা থাকলে তার মাথা ফেটে যেত এবং সবাই মারা যেতে পারত। দেশভাগের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য মানুষের যন্ত্রণা, আত্মত্যাগ এবং পরবর্তী সময়ে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াইকে স্মরণ করবে পশ্চিমবঙ্গ সরকার। আগামী 13 ও 14 আগস্ট রাজ্য জুড়ে দেশভাগ স্মরণ দিবস পালনের সিদ্ধান্তে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের চিঠির ভিত্তিতেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। দেশভাগ স্মরণ দিবস পালনের সিদ্ধান্ত নবান্নের। দেশভাগ স্মরণ দিবস পালনের সিদ্ধান্তে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন সমস্ত জেলার জেলা শাসকদের কাছে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছেন। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশভাগের ভয়াবহ দিনগুলির স্মৃতি এবং সেই সময় ক্ষতিগ্রস্ত মানুষের আত্মত্যাগকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। সরকারি কর্মী ও আধিকারিকদের পাশাপাশি এই কর্মসূচিতে পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষও অংশ নিতে পারবেন। স্থানীয় স্টেক হোল্ডার এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলির সঙ্গে সমন্বয় করে জেলাগুলিকে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী 14 আগস্ট সন্ধ্যায় প্রতিটি জেলা সদরে উপযুক্ত জায়গা বেছে নিয়ে ক্যান্ডেল মার্চ করতে হবে। এছাড়াও 13 ও 14 আগস্ট জেলার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় দেশভাগকে কেন্দ্র করে প্রদর্শনী করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে দেশভাগের পটভূমি, মানুষের ওপর তার প্রভাব, সেই সময়ের কঠিন পরিস্থিতি পেরিয়ে ঘুরে দাঁড়ানোর কাহিনী এবং আর্কাইভে সংরক্ষিত ছবি ও নথি দেখানো হবে। এমনকি তথ্যচিত্র ও ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনের ব্যবস্থাও থাকবে। এই সমস্ত আয়োজনের জন্য প্রতিটি জেলাকে 30,000 টাকা করে সরকারি অর্থ দেওয়া হবে। জেলা শাসকদের স্থানীয় পরিস্থিতি ও সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানগুলির প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশভাগের স্মৃতি সংরক্ষণ এবং সেই সময়ের মানুষের সংগ্রামকে জনমানসে আরো গভীরভাবে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। রাজ্য জুড়ে আয়োজিত এই অনুষ্ঠানগুলির মাধ্যমে ইতিহাসের সেই বেদনাদায়ক অধ্যায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাইছে প্রশাসন। রবিতে বৃষ্টি সরিয়ে দক্ষিণবঙ্গে রোদের দেখা মেলেও খুব শীঘ্রই ফের বদলাবে পরিস্থিতি, তেমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। এর ফলে নতুন সপ্তাহেও ঝড় বৃষ্টির পালা জারি থাকবে রাজ্যে। আগামী সপ্তাহ জুড়ে কেমন থাকবে আবহাওয়া, আপডেট জেনে নিন। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। গতকাল রবিবার 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা ছিল। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এই সমস্ত জেলায়। বাকি প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হতে পারে। এরপর সোমবারও ভিজবে দক্ষিণবঙ্গ। সোমবার ঝড় বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হবে না, সতর্কতা জারি নেই কোথাও। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সতর্কতা জারি রয়েছে শুক্র, শনি। ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে। সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও ভারী, বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টি হবে শনিবার পর্যন্ত। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে কোথাও কোথাও। এক নজরে উত্তরের আবহাওয়া। নর্থ বেঙ্গল ওয়েদার। রবিবার ভারী বৃষ্টির কারণে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা ছিল। সোমবার, মঙ্গলবারও একই রকম থাকবে পরিস্থিতি। মোটের ওপর উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর বুধবার ফের বাড়বে বর্ষণ। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। রাজ্যে পালা বদলের পর প্রত্যেক জায়গাকে সাজিয়ে তুলছে নতুন সরকার। এবার রাজ্যের শহর থেকে জেলা বাসস্ট্যান্ডগুলির চেহারা বদলাতে এবার বড়সড় পরিকল্পনা নিয়েছে সরকার। যাত্রী পরিষেবাকে আরো আধুনিক ও স্বচ্ছন্দ করতে একাধিক নতুন ব্যবস্থা চালুর কথা জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিশেষ করে মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে বাস স্টপগুলিতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বাসস্ট্যান্ডগুলিকে নবীনায়নের ঘোষণা। অগ্নিমিত্রার নতুন পরিকল্পনা অনুযায়ী প্রতিটি বাস স্টপে মহিলাদের জন্য আলাদা ফিডিং জোন রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে মায়েরা তাদের সন্তানকে খাওয়াতে পারবেন। পাশাপাশি যাত্রীদের জন্য পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস এবং হালকা খাবারের ভেন্ডিং মেশিন বসানো হবে বলেও জানা যাচ্ছে। নিরাপত্তার জন্য প্রতিটি বাস স্টপে থাকবে সিসিটিভি নজরদারিও। শুধু বাস স্টপ নয়, রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলিকেও নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। কোচবিহার ও মায়াপুরের মতো জায়গার জন্য স্থানীয় প্রয়োজন ও পর্যটনের কথা মাথায় রেখে পৃথক পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। বাসস্ট্যান্ডগুলিতেও আসতে চলেছে আধুনিক পরিষেবা। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ডিজিটাল ডিসপ্লে, মোবাইল চার্জিং এর ব্যবস্থা সহ একাধিক নতুন সুবিধা যুক্ত করা হবে। ফলে বাসের সময়সূচি জানা থেকে শুরু করে অপেক্ষার সময় যাত্রীদের প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও সুবিধা বাড়বে। শহরের সৌন্দর্যায়নের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। অপরিকল্পিত হোর্ডিং সরিয়ে সেগুলিকে
আরো নান্দনিকভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। এদিকে বেআইনি পার্কিং এর রাস্তায় থুতু ফেলার বিরুদ্ধেও কড়া সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই ধরনের ঘটনায় জরিমানা চালুর কথা রয়েছে। পাশাপাশি যানজট ও পার্কিং সমস্যা কমাতে অ্যাপ নির্ভর পার্কিং পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে। ট্যাংরার চায়না টাউনকেও নতুন সাজে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু বাসস্ট্যান্ডের আধুনিকীকরণ নয়, যাত্রী পরিষেবা, নিরাপত্তা, পার্কিং নিয়ন্ত্রণ এবং শহরের সৌন্দর্যায়ন একাধিক দিক একসঙ্গে বদলানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে রাজ্যের গণপরিবহন ব্যবস্থার পাশাপাশি শহুরে পরিকাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে। চাকরির পরীক্ষায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গত কয়েকদিন ধরে উত্তাল ঝাড়খণ্ড। অনশনে বসেছেন পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ চেয়েছেন। অবশেষে সেই ছাত্র আন্দোলন সফল হতে চলেছে। রবিবার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল ঝাড়খণ্ড সরকার। বিতর্কিত 3টি পরীক্ষা বাতিল করে দিতে রাজি হয়েছে সরকার, এমনটাই সূত্রের খবর। পরীক্ষার সঙ্গে আর্থিক দুর্নীতির যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখবে ইডি। পড়ুয়াদের এই দাবিও মেনে নিতে পারে ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ভুরি ভুরি অনিয়মের অভিযোগে উঠেছে। এই ঘটনায় ফুঁসে উঠেছেন হাজার হাজার পরীক্ষার্থী। সরকারের কাছে মূলত 3টি দাবি জানানো হয়। সেগুলি হলো: 1. সিবিআই ইডিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত। 2. নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও নিরপেক্ষতা না আসা পর্যন্ত পরীক্ষা বাতিল রাখতে হবে। 3. পুরো ব্যবস্থার খোলনলচে বদলে যোগ্য প্রার্থীদের বিচার দিতে হবে। ঘটনার প্রতিবাদে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে প্রতিবাদ শুরু করেছেন পড়ুয়ারা। অনশনে বসেছেন ঝাড়খণ্ডের ছাত্র নেতা দেবেন্দ্র মাহাতো। সমস্যা মেটাতে ইতিমধ্যেই পড়ুয়াদের সঙ্গে 5 দফা বৈঠক হয়েছে সরকারের, কিন্তু রফা সূত্র মেলেনি। এহেন পরিস্থিতিতে শনিবার দেবেন্দ্র জানান, টানা 15 দিন ধরে অনশনের জেরে তার শরীর অনেকখানি ভেঙেছে। অঙ্গ প্রত্যঙ্গ যথাযথভাবে কাজ করছে না। রক্তচাপ, রক্তের শর্করার পরিমাণ সবই নিম্নমুখী। পাশাপাশি প্রতিবাদী পড়ুয়ারা হুঁশিয়ারি দিয়েছেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে সংসদ ভবন অভিযানের ধাঁচে এবার ঝাড়খণ্ডের বিধানসভা ঘেরাও করবেন। সব মিলিয়ে যথেষ্ট চাপে পড়েছিল হেমন্তের সরকার। এহেন পরিস্থিতিতে পড়ুয়াদের দাবি মেনে 2023 এবং 2025 ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং 14তম প্রিলিমিনারি এই 3টি পরীক্ষা বাতিল করতে চলেছে সরকার, এমনটাই শোনা যাচ্ছে। এছাড়াও বেসরকারি সংস্থা পরিচালিত যতগুলি পরীক্ষা রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে। পরীক্ষা পদ্ধতিতে সংশোধনের জন্য IIM এবং XISS এর থেকে সহযোগিতা চাইবে সরকার, এমনটাও শোনা গিয়েছে। যদিও সরকারিভাবে এখনো এই নিয়ে কোনো ঘোষণা হয়নি। আবাস যোজনার ঘরের ছবি তুলতে তথ্য যাচাইয়ের জন্য গিয়েছিলেন পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। সেই সময় বাড়িতে মহিলাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। অভিযোগ করতেই ওই GRS কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ থানার একটি পঞ্চায়েত এলাকায় ছবি তুলতে যান অভিযুক্ত হাজিকুর রহমান। তথ্য খতিয়ে দেখার নামে একটি বাড়িতে ঢুকে মহিলাকে একা পান। অভিযোগ, জোর করে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন যুবক। মহিলা চিৎকার করেন, তা শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। লোকজন ছুটে আসার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। ঘটনার পর ওই মহিলা ও তার পরিবার হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পঞ্চায়েত কর্মীকে। এই অভিযোগের পাশাপাশি ওই কর্মীর বিরুদ্ধে আর্থিক প্রতারণারও অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের প্রভাবশালী নেতাদের মদতে এলাকায় ভয় দেখাতেন ওই কর্মী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাজিকুর। তিনি বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চিকিৎসকের পরামর্শ মতো হাসপাতালে সিটি স্ক্যান করাতে গিয়েছিলেন, কিন্তু হাসপাতালের পরীক্ষা ঘরে সেই সিটি স্ক্যান মেশিন দেখে রীতিমতো ঘাবড়ে যান তিনি। পরীক্ষা করানো তো ওই মেশিন দেখে হাসপাতাল থেকেই পালিয়ে যান তিনি। তারপর থেকে আর তার কোনো খোঁজ মিলছে না। পুলিশের কাছে বিষয়টি নিয়ে নিখোঁজের লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ওই তরুণের খোঁজ করছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে। 19 বছর বয়সী অসুস্থ ওই যুবকের নাম শঙ্কর বর্মন। তার সন্ধানে হন্যে হয়ে কোচবিহার শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন তার মা, বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েতের জামাতদরের বয়স এলাকার বাসিন্দা ওই পরিবার নিজের সন্তান খুঁজে পেতে কোতোয়ালি থানাতেও একটি অভিযোগ জানিয়েছিলেন। অসুস্থ সন্তানকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরিকল্পনা ছিল বাবা মায়ের। ডাক্তারের পরামর্শ মতো সিটি স্ক্যান করাতে গিয়েই বিপত্তি। সিটি স্ক্যান মেশিন দেখেই আতঙ্কে ছুটে পালিয়ে যায় রোগী। বহু খোঁজাখুঁজি করেও তার অনুসন্ধান মেলেনি। নিখোঁজ তরুণের মা রত্না বর্মন জানিয়েছেন, ছেলে কিছুদিন ধরে অসুস্থ ছিল। সিটি স্ক্যান মেশিন দেখেই ছেলে ভয় পেয়ে যায়। তারপরেও বুঝিয়ে ওই মেশিনের ভেতর নিয়ে যাওয়ার সময়ই ছেলে আরো ভয় পেয়ে পালিয়ে যায়। হাসপাতাল চত্বরে থাকা পুলিশ ক্যাম্প থেকে শুরু করে থানায় জানিয়ে কোনো লাভ হয়নি। শুক্রবার বিকেলের পর থেকে ওই তরুণকে আর পাওয়া যাচ্ছে না। শহরের বিভিন্ন জায়গায় ওই তরুণের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জ্ঞানব্যাপী ভোজনশালার পর এবার উত্তরপ্রদেশের দেওবন্দের দারুল উলুম ইসলামিক শিক্ষা কেন্দ্র, যার ভেতরে রয়েছে মসজিদ,
হিন্দুবাদীদের দাবি ওই মুসলিম স্থাপত্যটি মন্দির ভেঙে তৈরি হয়েছিল, ভেতরে রয়েছে শিবলিঙ্গ। হিন্দু রক্ষ দল ঘোষণা করেছে আগামী 11ই আগস্ট মঙ্গলবার গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ ও প্রার্থনা করা হবে দারুল উলুমে। হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ডের সভাপতি ললিত শর্মা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি ঘোষণা করেছেন সংগঠনের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা হরিদ্বার থেকে দেওবন্দ পর্যন্ত গঙ্গা জল নিয়ে যাত্রা করবেন। শর্মা দাবি করেছেন দারুল উলুম চত্বরে একটি শিব মন্দির রয়েছে। ওই দাবিতে এর আগে সাহারানপুর প্রশাসনের দ্বারস্থ হয়েছিল সংগঠনটি, যদিও কোনো পদক্ষেপ করা হয়নি। সেই কারণেই এবার সংগঠনটি দারুল উলুমে গিয়ে গঙ্গার জল অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হিন্দু রক্ষা দলের এই ঘোষণায় শঙ্কিত পুলিশ ও প্রশাসন। দেওবন্দের সার্কেল অফিসার অমিত কুমার সিং বলেছেন, কাউকে আইন শৃঙ্খলায় ব্যাঘাত ঘটাতে দেওয়া হবে না। তিনি বলেন, কাউকেই আইন শৃঙ্খলা বিঘ্নিত করার অনুমতি দেওয়া হবে না। যারা আইন ভাঙার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, অতীতে হিন্দুত্ববাদীরা উত্তরপ্রদেশেরই জ্ঞানবাপী মসজিদ নিয়ে একই ধরনের দাবি করেছিল। এরপর আদালতের নির্দেশে সমীক্ষা করে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ তাদের চাঞ্চল্যকর রিপোর্ট ছিল মসজিদ তৈরি হওয়ার আগে সেখানে হিন্দু মন্দিরই ছিল। জ্ঞানবাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের কাঠামো পাওয়া গিয়েছে। সমীক্ষা কাজে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের তথ্য বলছে মসজিদটি মন্দিরের কাঠামোর উপরই তৈরি হয়েছে। পরবর্তীকালে মধ্য ভোজশালার মসজিদ নিয়েও একই দাবি ওঠে। গত মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্ট এটিকে হিন্দু মন্দির বলেই স্বীকৃতি দিয়েছে। প্রশ্ন উঠছে, দেওবন্দের দারুল উলুমেরও কি একই পরিণতি হবে? বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে দল, আর 3 মাসের মধ্যেই দলের একাধিক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কড়া বার্তা দিয়েছেন। দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা বলেছেন। এমনকি রাজ্যে 22 জন নেতাকে সাসপেন্ড করা হয়েছে। এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি। একাধিক জেলায় নেতৃত্ব বদল হতে চলেছে। কেন জেলায় জেলায় নেতৃত্বের রদবদল করছে বিজেপি? রাজ্য বিজেপি সূত্রে খবর, বেশ কিছু জেলায় সাংগঠনিকভাবে দল এখনো শক্তিশালী হয়নি, অথচ বেশ কয়েকটি জেলায় দলবিরোধী কার্যকলাপ, দলীয় শৃঙ্খলা বিরোধী কাজকর্ম মাথাচাড়া দিচ্ছে। এমনকি অর্থের লেনদেন সামনে আসছে। সেই সব জেলাকে চিহ্নিত করার কাজ চলছে পদ্ম শিবিরের অভ্যন্তরে। তেমনভাবেই স্থির হয়েছে 1 ডজনের বেশি সাংগঠনিক জেলা। সেখান থেকেই জেলা স্তরে বদল হবে। বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে রাজ্য বিজেপি নেতৃত্ব দেখেছে, যেখানে অশান্তি শৃঙ্খলা ভঙ্গের সমস্যা বেশি আসছে, যেখানে বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ফল আসেনি, জিতেছে তৃণমূল, কিন্তু এলাকায় আর তৃণমূলের প্রভাব নেই। সেই জায়গায় তৃণমূলের একাংশকে সঙ্গী করে কাজে লাগিয়ে বিজেপির কেউ কেউ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলেই বিজেপির অন্দরের আলোচনায় উঠে এসেছে। তৃণমূলের অন্দরে থাকা ক্ষমতার স্বাদ না পাওয়া অংশের সঙ্গেও কোথাও কোথাও হাত মিলিয়েছেন পদ্ম শিবিরের কেউ কেউ। সেখানে সমস্যা তৈরি হচ্ছে, যার ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই এলাকাগুলি নিয়েও বিজেপি নেতৃত্বের চিন্তা বাড়ছে বলে সূত্রের খবর। এইসব এলাকা জেলাকে চিহ্নিত করার কাজও চলছে দলীয় স্তরে। রাজ্যে পালাবদলের পর মাস 3 কেটেছে। বিভিন্ন জায়গা থেকে তোলাবাজির অভিযোগ আসছে বিজেপির নেতাদের বিরুদ্ধেও, কিন্তু বিজেপি দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেই নীতি অনুসরণ করেই তোলাবাজির অভিযোগে বিজেপি থেকে সাসপেন্ড করা হয়েছে 22 জন নেতাকে। অন্তত 250 জনকে শোকজ করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি। এবার জেলা নেতৃত্বকেও বদলের পথে হাঁটছেন শ্রমিক ভট্টাচার্যরা। নিট প্রশ্নপত্র ফাঁস ঘিরে ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল দেশ। দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার। সেই দাবি পূরণ করে ইস্তফা দিয়েছেন তিনি। থেমেছে ছাত্র আন্দোলন। ওই বিতর্কের অবসানের পর এবার নিজের ইস্তফা নিয়ে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। কেন ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান? গত 25শে জুলাই শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। নীরবতা ভেঙে ধর্মেন্দ্র প্রধান জানান যে মন্ত্রী পদ তার কাছে কোনোদিনই গুরুত্বপূর্ণ ছিল না। তিনি নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়েছিলেন ইস্তফার প্রস্তাব নিয়ে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর যুক্তি, নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলন চলাকালীন কিছু মানুষ জিদের বিভ্রান্ত করা হয়েছিল, জেনজিদের বিভ্রান্ত করা হয়েছিল। ভুবনেশ্বরে জিএম ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জেনজি আমাদের সন্তান। কিছু মানুষ এদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। এদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। প্রতি বছর অন্তত 2 কোটি শিশু জন্মায়। বিগত 10 বছরে 20 কোটি শিশু জন্মেছে। তাদের আশা আকাঙ্ক্ষা আছে এবং তারা ভারতকে বিশ্ব গুরু বানাবে। পদ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কৃষকের ছেলে আমি। এরপর রায়রা খোলেও একটি অনুষ্ঠানে যোগদান ধর্মেন্দ্র প্রধান। সেখানে বিজেডি কর্মী সমর্থকরা তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেন। বিমানবন্দরের কাছেও একই স্লোগান শুনতে হয়েছিল। বিজেডির এই বিক্ষোভের পাল্টা জবাবে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়ককে আক্রমণ করেন ধর্মেন্দ্র প্রধান। তাকে উদ্দেশ্য করে বলেন, আমি কৃষকের ছেলে, যদি আমাকে চলে যেতে বলা হয় তাও আমি ফিরে আসব। নবীন বাবুও আমায় বলেছেন যে ওড়িশার মানুষের জন্য আমি লজ্জার, আমি অত্যন্ত খারাপ মানুষ। আমি কি এমন কিছু করেছি যা ওড়িশার মানুষকে লজ্জিত করে? ভিড় থেকে উত্তর আসে না।
এরপর তিনি আরো বলেন, আমি হয়তো রাজ্যের জন্য কোনো সম্মান বা গৌরব আনতে পারিনি, কিন্তু আমার কাজের মাধ্যমে কখনো রাজ্যের মানুষের অসম্মান করিনি। এমন কোনো কাজ আমি কখনো করব না যা রাজ্যের ভাবমূর্তিকে দাগ লাগায়। তিনি জানান, 12 বছর আগে জগন্নাথ দেব ও দেবী সমলেশ্বরীর আশীর্বাদে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বিজেডি বিধায়কের সঙ্গেও কথা বলেছেন বলে জানান ধর্মেন্দ্র প্রধান। বলেন, বিজেডির বিক্ষোভের কথা মাথায় রেখে আমি প্রসন্ন ভাইয়ের সঙ্গে পরামর্শ করেছিলাম আমার যাওয়া উচিত কিনা। প্রসঙ্গ আমাকে আসতে বলেছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে আমাকে স্বাগত জানানো হবে। তার অনুমতি দিয়েই